হতাশাজনক দিক। এবং এই অবস্থার পরিবর্তন না হলে যেটা হয় যে কোনো অপরাধেরই প্রকৃত অপরাধী খুঁজে বের করে সাজা দেওয়া নিশ্চিত করা যায় না, কারণ তার আগেই এটা রাজনৈতিক ডামাডোলে পড়ে যায় এবং বিতর্কিত হয়ে পড়ে, এবং আমরা আর কখনো সেটার একটা সুষ্ঠু সমাধান বা বিচারিক প্রক্রিয়ার যে সুষ্ঠু ভাবে এগিয়ে যাওয়া, সেটা আমরা অনেক সেন্সিটিভ ক্ষেত্রে পাই না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। এবং এটার ফলে যে ইম্পিউনিটি অপরাধীরা ভোগ করে, সেটা কিন্তু উৎসাহিত করে আমাদের দেশে অপরাধের মাত্রা বাড়াতে। এই দুর্বলতার ফাঁক বলেই কিন্তু আমাদের এখানে জঙ্গিবাদ এতটা সম্প্রসারিত হতে পেরেছে, এতটা ডিপ রুটেড হতে পেরেছে। কোথাও আমাদের অবহেলা কোনো অ্যাকশনে, কোথাও অ্যাকশন, কোথাও ইনঅ্যাকশন আমাদেরকে এই পর্যায়ে আজকে নিয়ে এসছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের ব্যাপারে এক্ষুনি আমি হতাশা ব্যক্ত করার মতো কোনো কারণ দেখি না, কিন্তু সতর্ক হওয়ার জন্য চূড়ান্ত পরিস্থিতিটা আমি বিরাজ করে বলে মনে করি। এবং সরকারকে, আমাদের দায়িত্ব হবে সরকারকে সতর্ক করা, এবং সরকারের দায়িত্ব হবে অনতি বিলম্বে সতর্ক হয়ে তার কর্মসূচির, যেটাকে বলে প্রায়োরিটাইজ করে, ধাপে ধাপে জনগণের কাছে তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের জন্য দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া দরকার। নাঈম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এত রাতে, মূলত শেষ রাতে বাংলাদেশ সময়, আমাদের সঙ্গে জনতার মঞ্চে লন্ডনের এবং ইউরোপে ছড়িয়ে থাকা প্রবাসী দর্শকদের সঙ্গে যোগ দেবার জন্য। আমরা কথা শুনছিলাম নাঈমুল ইসলাম খান, আমাদের সময়ের সম্পাদক এবং রাজনৈতিক কমেন্টেটর। তার যে মূল্যায়ন, তার যে বিশ্লেষণ সরকারকে নিয়ে, তিনি কয়েকটি প্রশ্নের উত্তরে তিনি তার মতো করে বলেছেন। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে নাঈমুল ইসলাম খানের মূল্যায়নের সঙ্গে আপনি কতটুকু সহমত পোষণ করেন? ধন্যবাদ বুলবুল আপনাকে। প্রথমেই আমি আপনাদের সৌজন্যে আমার নির্বাচনী এলাকার, বিশেষ করে আমাদের দেশের প্রবাসে যারা আছেন, আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ এবং জগন্নাথপুর উপজেলার যারা ইউরোপে, যুক্তরাজ্যে বসবাস করছেন বা অন্যান্য জায়গায় যারা দেখছেন, তাদেরকে আমার শুভেচ্ছা, ধন্যবাদ জানাই। জনাব খান একটি প্রতিষ্ঠিত খবরের কাগজের সম্পাদক, অত্যন্ত পপুলার, আমাদের সময় আমরা মাঝে মাঝে পড়ি, এবং তার যে মূল্যায়ন আমরা কিছুক্ষণ আগে শুনলাম বস্তুনিষ্ঠ। এবং শেষমেশ তিনি যে কথাটি বলেছেন যে এখনও সময় হয়নি চূড়ান্ত বিচারের, এবং তিনি হতাশ নন বলে বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। আমার নিজের যে ধারণা তার সঙ্গে তার মতের কাছাকাছি আমরা এসেছি। তিনি কয়েকটি বিশেষ নির্দিষ্ট কিছু প্রস্তাবনা করেছেন, কিছু সুপারিশ করেছেন। আমার বিশ্বাস যে কোনো চলমান সরকার, যে কোনো জীবন্ত সরকার সবসময় তার চোখ কান খাড়া রাখবে এবং শুনবে, এবং বিশেষ করে সংবাদপত্রের সঙ্গে যারা আছেন বা যারা জনমত প্রতিফলনে কাজে আছেন, তাদের কথাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। এবং আমার ধারণা আমাদের নেতৃবৃন্দ যারা দেশ চালাচ্ছেন এর সম্বন্ধে পুরোপুরি সচেতন, এবং যে বিষয়গুলো তিনি অবতারণা করেছেন, এখানে কয়েকটি বিষয় আমাদের দেশে এখন অগ্রাধিকার তালিকায় আছে, সেগুলোর সম্বন্ধে তার যে মন্তব্য, তার অনেকগুলোর সঙ্গে আমি পুরোপুরি একমত না হলেও মোটামুটি বাই এন্ড লার্জ যা বলি যে আমরা তারটাকে আমি ইতিবাচক মনে করি, এবং তাকে ধন্যবাদ। আমি জনাব নাঈমুল ইসলাম খানের মন্তব্য থেকেই বলছি যে তিনি সরকারের সামনের যে চ্যালেঞ্জগুলোর কথা বলা হয়েছে, সেখানে একটি জায়গায় তিনি উল্লেখ করেছেন যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে মহাজোটকে ধরে রাখা। কারণ মহাজোটে যারা আছেন তাদের যে রাজনৈতিক দর্শন, সেই দর্শনের সঙ্গে সর্বতোভাবে তো আওয়ামী লীগ আসলে সবসময় যে একমত পোষণ করবে তা নয়, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে এক ধরনের বিরোধিতা আছে। যেমন এরশাদ সাহেব বলেছেন ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার ক্ষেত্রে তার যে মতামত, সেটা বস্তুত একটা ভিন্ন জায়গা থেকে তিনি বলছেন, এবং সেটা স্পষ্টতই এক ধরনের বিরোধপূর্ণ অবস্থানের দিকে যাচ্ছে বলে মনে হচ্ছে। অন্যদিকে রাশেদ খান মেনন সহ যারা বাম রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তারা কিন্তু তেল গ্যাসের ব্যাপারে কিন্তু সবসময় সোচ্চার থেকেছেন, এবং এখনো আমরা দেখছি যে বিভিন্ন তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির যে সম্মেলন হচ্ছে, সরকারের থেকে বা মহাজোটের থেকেও মেনন সাহেব ওখানে যাচ্ছেন এবং বেশ জোরালো বক্তব্য রাখছেন। তো আপনার কাছে কি মনে হয় যে এই যে বিরোধগুলো, সেই বিরোধগুলোর কি শান্তিপূর্ণ সমাধানের ক্ষেত্রে আওয়ামী লীগ কতটা আশাবাদী? যে কোনো জোটেই যে সকল অংশীদার একমত পোষণ করবে সকল বিষয়ে, তা হয় না কোথাও। আমি যেটুকু সামান্য রাজনীতি দেখেছি আমার জীবনে, তো মিনিমাম কতগুলো গ্রাউন্ড থাকে যার ভিত্তিতে জোট গড়ে তোলা হয়, এবং সেটা ছিল বলেই ওনারা আমাদের সঙ্গে আছেন। জনাব এরশাদ অথবা রাশেদ খান মেনন সাহেব বা জনাব হাসানুল ইনু, ওনারা যারা আছেন,
দুটো বিষয় আপনি নিজে উল্লেখ করেছেন, একটা হলো তেল গ্যাস সংক্রান্ত বিষয়, আর একটা হলো আমাদের ৭২ সংবিধান বিষয়। অবশ্যই প্রত্যেকের সুনির্দিষ্ট অবস্থান আছে। প্রথমে যদি আমি ৭২ সংবিধানের বিষয়ে বলি, জনাব হোসেন মোহাম্মদ এরশাদ, আমি জানি না, কারণ আমি দেশে ছিলাম না, আমি ৩ সপ্তাহ আগে দেশ থেকে বেরিয়ে এসেছি, তিনি তার দ্বিমত প্রকাশ করেছেন হয়তো। তবে আমাদের দলের তো পরিষ্কার অবস্থানের সম্বন্ধে আছে, কারণ ৭২ সংবিধানকে তো স্বাভাবিক প্রক্রিয়ায় এটাকে সংশোধন করা হয়নি। একটা অনির্বাচিত ব্যক্তি বলতে হবে, দলও না, একজন অনির্বাচিত ব্যক্তি, সামরিক শাসক, তিনি তার কলমের খোঁচায় একটা সংবিধান যেটা মানুষের ম্যান্ডেট, সেটাকে তিনি উড়িয়ে দিলেন, এবং সেটাকে পরবর্তী পর্যায়ে আরেকজন শাসক এটাকে আর একটু তার নিজের ক্ষমতায়, নিজের সেনাবাহিনী থেকে এসে তার ক্ষমতায় এটাকে আর একটু বেশি করে সুদৃঢ় করে গেলেন। একটা নির্বাচিত সরকার যে প্রায় 2/3 বেশি ভোট নিয়ে, বেশি সিট নিয়ে ক্ষমতায় এসছে, সংবিধান সম্বন্ধে তারা আলোচনা করার অবশ্যই তার অধিকার আছে। এবং আমরা মনে করি, আমরা আওয়ামী লীগে যারা আছি, আমরা মনে করি যে দেশের যে অনেক সমস্যা, রাজনৈতিক ধরনের সমস্যা যেগুলো, এগুলোর মূলেই আমাদের এই ৭২ সংবিধান এবং পরবর্তী ৭২ সংবিধানকে আপনি বাদ দেওয়া, অনির্বাচিত অবস্থায় এবং অনৈতিকভাবে এবং বেআইনিভাবে এটাকে পরিহার করা বা কেটে ছেটে ছোট করা, তাদের ইচ্ছা মতো পরিবর্তন করা, এগুলো অন্যায় কাজ এবং এগুলো ইলিগেল কাজ। সুতরাং সেটাকে তো ঠিক করার অধিকার বাংলাদেশ আওয়ামী লীগের আছে, এবং আমার বিশ্বাস যারা আমাদের সঙ্গে জোটে আছেন তাদের সঙ্গে এই সকল বিষয়ে আলোচনা আমার অতীত হয়েছে আমার নেতৃবৃন্দের। সুতরাং তারা যে দ্বিমত প্রকাশ করছেন, বিশেষ করে জনাব হোসেন মোহাম্মদ এরশাদ, আমার বিশ্বাস যে জনাব রাশিদ খান মেননের সম্বন্ধে দ্বিমত প্রকাশ করেননি, আমার জানা মতো নয়, এগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। আর তেল গ্যাস এমন একটি স্পর্শকাতর বিষয়, এ সম্বন্ধে আমি কোনো টেকনিক্যাল লোক নই, আমার পুরো ধারণা হয়তো কতটুকু গ্যাস আছে, কতটুকু কী আছে, তেল তো প্রায় নাই বলতে হয় যতদূর আমরা জানি। তবে আমি যেটুকু মনে করি যে আপনি যখন উন্নয়নে কাজ করবেন, আপনার যে সকল সম্পদ আছে, সব সম্পদই তো আমাদের রাষ্ট্রের সম্পদ, এবং সম্পদের একটা সময় আছে, প্রেক্ষিত আছে। প্রেক্ষিতের পরে, সময়ের পরে, ইভেন সোনা বা রূপা যদি ঘরে থাকেন, আপনি উপবাস থাকেন, আপনি না খেয়ে মারা যান, সেটা তো কোনো ঠিক যৌক্তিক নয়। এবং এইটাকে যে আপনি যে বলা হয় যে আমরা নিজেরা উঠাবো, নিজেরা ব্যয় করব বা নিজেরা এটাকে কাজে লাগাবো, ঠিক সেই ধরনের প্রযুক্তি এবং পুঁজি দুইয়েরই আমাদের অভাব আছে। সুতরাং আমরা যদি বাইরে কারোর সঙ্গে শেয়ার করতে হয়, তাহলে তো আপনাকে একটা, সে তো এমনিতে করবে না, তাকে একটা অংশ দিতে হবে। সেই অংশটুকু আপনি কতটুকু পেলেন, কতটুকু পেলেন না, সেটা আপনি বসে বিচার বিবেচনা করবেন। তবে এই সম্বন্ধে আলোচনা হচ্ছে, ভালো, আমরা আনন্দিত, আলোচনা আরও হোক, এবং আলোচনাটা সুন্দর, সহিষ্ণু এবং একাডেমিক হবে, এটা আমরা ধারণা করি আর কি। আপনি নিজেই বলেছেন যে আপনি দেশ থেকে কয়েক সপ্তাহ বাইরে আছেন। এই সময়ের মধ্যে কিছু ডেভেলপমেন্ট আছে যেটি ইতোমধ্যে, আপনি যেহেতু রাজনীতি করেন, রাজনীতির মানুষ, জাতীয় সংসদে আছেন, এটি নিশ্চয়ই আপনার কানে এসেছে যে আওয়ামী লীগের একজন নেত্রীকে কুষ্টিয়াতে গ্রেফতার করা হয়েছে, AK-49 সহ। আর এর বাইরেও একটি সংবাদ এসছে যে গত 6 দিনে 26টি অস্ত্রের খনি পাওয়া গেছে, সন্ধান পাওয়া গেছে, যেখানে অনেকটির সঙ্গে সরকারি দলের কর্মীরা জড়িত আছে। তো এই বিষয়টি আপনাকে কিভাবে তাড়িত করছে, বা এর বিপরীতে আপনার বক্তব্যটি জানতে চাই। এই সংবাদগুলো যেগুলো আপনার কাছে শুনলাম, এগুলো আমি সরাসরি অবশ্য আমার কোনো জ্ঞানে নয়, আমি এটা দেশে ছিলাম না যেহেতু আমি জানি না, এবং ভিতরের খবর আমার জানার কথাও নয়। তবে আপনি নিজেই তো বললেন যে ধরা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে এবং সন্ধান বের করা হয়েছে। আমাদের দেশে অস্ত্রের ইতিহাস আছে, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। এবং কোথা থেকে কিভাবে অস্ত্র এই দেশে এসছে এবং কিভাবে অস্ত্রের কালচার গড়ে উঠেছে এখানে, এবং নানা ধরনের গোষ্ঠী এখানে এই যে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছিল এতদিন যাবৎ, কোন সিচুয়েশনে, এইগুলো আমাদের জানা। সুতরাং বর্তমান সরকার যদি ইতিমধ্যে আপনার কথা অনুযায়ী কাউকে ধরে থাকে, অ্যারেস্ট করে থাকে, সে আমার দলেরই হোক আর যে কোনো দলেরই হোক, অন্যায় করলে তার আইন অনুযায়ী শাস্তি পাওয়া উচিত, এবং শাস্তি তো আদালত দেবে। এবং শাস্তির আগের পর্যায়গুলো ধরা, গ্রেপ্তার করা, সাক্ষী প্রমাণ জোগাড় করা এবং কোর্টে নিয়ে যাওয়া, এগুলো তো সরকারের অন্তর্নিহিত শক্তি। তো এটা ভালো কাজই তো হচ্ছে মনে করি, এবং এটা নিয়ে আমি খুব একটা যে আননেসেসারিলি কনসার্ন তা নই। এবং ভালো, যত অস্ত্র বের হবে অত তো ভালোই পরিষ্কার হচ্ছে দেশ। না মানে অস্ত্র ধরা হয়েছে বা দলীয় কর্মীদেরকে ধরা হয়েছে, সেটা হয়তো রাজনৈতিকভাবে আপনারা অনেক বেশি উপকৃত হবেন, কারণ এটা একটা অবশ্যই একটা ইতিবাচক দিক আমি বলবো সরকারের। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে যখন 6 দিনে 26টি অস্ত্রের সন্ধান পাওয়া যায়, জায়গার সন্ধান পাওয়া যায়, এটি সরকার পরিচালনার ক্ষেত্রে এটি একটি অ্যালার্মিং দিক কিনা? আমার প্রশ্নটি ছিল এরকম যে যদি এরকম আরো অনেক
অস্ত্রের সন্ধান কিন্তু সরকার এখনো পায়নি। বাংলাদেশে কিন্তু যে